প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা বাংলা বানানের নিয়ম থেকে নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম সম্পর্কে পড়েছি। আজকে আমরা প্রমিত বাংলা বানানের নিয়ম থেকে রেফ, সন্ধি, পদাশ্রিত, নির্দেশক, ক্ষীয় এবং সমুচ্চারিত শব্দে একটি করে নিয়ম পড়ব। কারণ এগুলোর অনেকগুলো নিয়ম, অর্থাৎ 5টি, 10টি, 4টি এরকম নিয়ম হয় না, একটা দুটো নিয়ম আছে, মানে খণ্ড খণ্ড ভাবে আছে। সেখান থেকে একটি একটি করে নিয়ম আমরা পড়ব। এটি তোমাদের 4 নম্বর প্রশ্ন উত্তরের জন্য আসতে পারে, বা তোমাদের 10 নম্বরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে দুটো প্রশ্নকে একসাথে করেও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটি একটি করে নিয়ম দেখে নিব। দেখো, প্রথমে হচ্ছে কি রেফ। রেফের নিয়মটা কিরকম আছে দেখো। তৎসম শব্দের ক্ষেত্রে, অর্থাৎ সংস্কৃত, তৎসম শব্দ মানে হচ্ছে কি সংস্কৃত শব্দের ক্ষেত্রে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে ডাবল, বা দুবার উচ্চারণ বা দুবার লেখা হবে না। ঠিক আছে, তৎসম শব্দের ক্ষেত্রে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আমরা একটু করে উদাহরণটা খেয়াল করি, তাহলে কিন্তু বোঝা যাবে। যেমন এখানে আছে অর্জন, ধম্ম, গম্য, সূর্য, এর পরিবর্তে যথাক্রমে আমরা কি লিখে থাকি? অর্জন, ধর্ম, কর্ম, সূর্য লিখে থাকি। যেমন এখানে দেওয়া আছে দেখো, অর্জন। অর্জন শব্দের রেফ আছে, রেফের পরে বর্গীয় যজ কয়বার লেখা হয়েছে? 2 বার লেখা হয়েছে। আবার দেখো, ধর্মের ক্ষেত্রেও কি করা হয়েছে? ধম্ম লেখা হয়েছে, মম 2 বার লেখা হয়েছে। হ্যাঁ, এইসব শব্দগুলোর ক্ষেত্রে আমরা এখন কি ব্যবহার করি? তোমরা যখন আগেকার বা পুরোনো দিনের কোনো বই পড়বে, সংস্কৃত ভাষায় যে বইগুলো লেখা হয়েছিল সেখানে দেখবে এগুলো, এই শব্দগুলো কিন্তু এভাবে ব্যবহার করা হয়েছে। ধম্ম, গম্য, সূর্য। সূর্য বানানটা বেশি, মানে সূর্যটা আগে কিন্তু এভাবে লেখা হতো, অন্তস্থ জয়ের পরেও আবার একটা জফলা দেওয়া হতো। হ্যাঁ, এখন কিন্তু হবে কি, এই জফলাটা বাদ যাবে। ঠিক আছে, এরপর সন্ধির ক্ষেত্রে আসো। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম হসন্ত স্থানে অনুস্বার হবে। আমি একটু বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আবার একটু খেয়াল করো। যদি সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকে, দেখো এখানে উদাহরণ খেয়াল করো একটু। অহম যোগ কার, তাহলে এখানে ক আছে। সম যোগ গীত, এখানে গ আছে। ঠিক আছে, তাহলে কি বলছে? এগুলো হচ্ছে সন্ধি। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদে, মানে এর আগের পদ, আগের পদ হচ্ছে কি এটা। হ্যাঁ, এই যে এখানে ক আছে, এখানে গ আছে, এর পূর্ব পদ মানে এর আগের পদ হচ্ছে কি এটা। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? ম হসন্ত আছে, মানে অন্তঃস্থিত, মানে এই শব্দের শেষে কি আছে? ম হসন্ত আছে। ময়ের নিচে একটা হসন্ত কিন্তু দিতে হবে। ঠিক আছে, ম হসন্ত স্থানে অনুস্বার হবে, অর্থাৎ ক, খ, গ, ঘ থাকলে এর পূর্বে অন্তঃস্থিত ম হসন্ত স্থানে, এই যে এখানে মানে সন্ধি হয়ে যখন শব্দটা গঠিত হবে, তখন ওই ম স্থানে, ম হসন্ত স্থানে কি হয়ে যাবে? অনুস্বার হবে। অহংকার, সঙ্গীত। ঠিক আছে, অহম যোগ কার, অহংকার, সম যোগ গীত, সঙ্গীত। ঠিক আছে, মানে এই ম হসন্ত স্থানে অনুস্বার হবে। ঠিক আছে, আসো এবার আমরা পরবর্তী 3টা নিয়ম দেখি। এরপর দেখো, পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক বলতে ডিফিনিট আর্টিকেলকে বোঝায়, মানে আমরা ইংরেজিতে যেটাকে দি বা THE যেটা ব্যবহার করি, সেটাকে বাংলায় বলা হয় পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশকটিতে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। যেমন দেখো, ছেলেটি, মেয়েটি, বইটি। এই যে ছেলে, ছেলের পরে এই টি শব্দটি, মেয়েটি, টি শব্দটি আছে, সেটিকে বোঝানো হচ্ছে। মানে আমি কোনো একটা জিনিস, মানে এটা আমি কতটুকু আছে সেটা বোঝাবো। যেমন টেবিলের উপরে বইটি রাখো। ঠিক আছে, তাহলে বইটি রাখো মানে কি, যে বইটি আছে সে একটি বই রাখতে বলছে, কিন্তু কোন বই সেটা নির্দিষ্ট করে বলা নেই। ঠিক আছে, পরিমাণটা বলা আছে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। হ্যাঁ, পদাশ্রিত নির্দেশক টিতে কি হবে? হ্রস্ব ইকার হবে। এরপর দেখো ক্ষীয়। হ্যাঁ, এটাকে আমরা ক্ষীয় হিসাবেই চিনে থাকি, কিন্তু এটার ভাঙলে পাই আমরা ক যোগ মূর্ধন্যস্ব। ক যোগ মূর্ধন্যস্ব হয়ে হয় কি? ক্ষীয়। ঠিক আছে, বাংলায় আমরা এটাকে উচ্চারণ করার সময় ক্ষীয় বলে থাকি, বা অনেকে ছোটবেলা থেকে কসমালক্ষ বলে চিনে থাকো। ঠিক আছে, কিন্তু
এটার প্রকৃত কোনো উচ্চারণ নেই, এটা ক যোগ মূর্ধন্যস্বর বলতে হয়। তারপরেও আমরা সুবিধার জন্য কি বলি, ক্ষীয় বলে থাকি। ঠিক আছে, ওই যে ছোটবেলায় বাল্য শিক্ষার বই পড়তে গিয়ে পড়ানো হয়েছিল কসমলগ্ন। ঠিক আছে, দেখো ক্ষীয় বিশিষ্ট সকল তৎসম শব্দে ক্ষীয় অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ, অর্থাৎ ক্ষীয় বিশিষ্ট যে তৎসম শব্দগুলো আছে, হ্যাঁ, তৎসম শব্দের ক্ষেত্রে ক্ষীয় যেভাবে লেখা হয়েছে বা যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখতে হবে। অর্থাৎ যেমন অক্ষয়, ক্ষীর, ক্ষেত্র, মানে এখানে যে ক্ষীয়টি আছে সেটি পরিবর্তন করা যাবে না। তবে অতৎসম শব্দের ক্ষেত্রে খ দিয়ে লেখা হবে, মানে অতৎসম শব্দের ক্ষেত্রে আমি ক্ষীয় না লিখে খ দিয়ে লিখতে পারবো। যেমন খিদে, খুর, খুদ। হ্যাঁ, খুর মানে হচ্ছে যে গরু বা ঘোড়ার পায়ের নিচে যে কালো অংশটি আছে সেটাকে খুর বলা হয়। আর খুদ বলা হয় চালের ভাঙা যে অংশটা থাকে, চালের উপরে ছোট করে সামান্য যে ভাঙা অংশ থাকে সেটাকে খুদ বলা হয়। এরপর হচ্ছে সমুচ্চারিত শব্দ। সমুচ্চারিত শব্দের অর্থভেদ বোঝার জন্য প্রয়োজন অনুযায়ী হ্রস্ব ও দীর্ঘস্বর ব্যবহার হবে। এই বিষয়টা আমি একটু করে বলি। এটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো প্রশ্ন করি, সেই প্রশ্ন উত্তর যদি হ্যাঁ বা নাতে আসে, সেই ক্ষেত্রে হ্রস্ব স্বর দিয়ে লেখা হবে, মানে হ্রস্ব ইকার দিয়ে লেখা হবে। আবার যদি আমি কোনো প্রশ্ন করি সেটাকে যদি ব্যাখ্যা করে লেখা হয় বা বিস্তারিতভাবে বলতে হয়, তখন সেক্ষেত্রে আমাকে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। মনে করো আমি যদি তোমাকে বলে যে রহিমা কি করোনায় আক্রান্ত, তাহলে উত্তরে তুমি কি বলবে, হ্যাঁ অথবা না দিলে উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, বা তুমি বললে যে কি হ্যাঁ সে আক্রান্ত, অর্থাৎ হ্যাঁ বা নাতে উত্তর চলে আসলো। আবার আমি যদি বলি যে রহিমা কিভাবে করোনায় আক্রান্ত হলো, তখন তোমাকে ব্যাখ্যা করে আমাকে বলতে হবে, বা আমি যাকে প্রশ্ন করব সে আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে যে সে কিভাবে কিভাবে আক্রান্ত হয়েছে। আর একটু বলি, যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করে থাকি তুমি কি লাঞ্চ করেছো, তাহলে উত্তরে হ্যাঁ বা না আসবে। আবার যদি আমি বলি যে তুমি লাঞ্চ কি কি দিয়ে করেছো, তাহলে কি কি মানে কি, এখানে আমি তোমাকে উপকরণগুলো বলতে বলেছি, বা তোমার বাসায় আজকে কি কি রান্না হয়েছে। ঠিক আছে, এভাবে যখন আমি কোনো বিষয় হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবো তখন হ্রস্ব স্বর ব্যবহার করা হবে। আবার যখন আমাকে বর্ণনা করে প্রশ্নের উত্তর দিতে হবে তখন সেটা দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়ে থাকে। দেখবে তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো আসে, এটা অর্থ কি, এটা বুঝিয়ে লিখো, এটা কি কিভাবে হয়েছে, এই যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো দীর্ঘ ইকার দিয়ে আসে। ঠিক আছে, কারণ ওগুলো তোমাকে ব্যাখ্যা করে বুঝাতে হবে। সেজন্য বলছি কি, দেখো সমুচ্চারিত শব্দের অর্থভেদ, মানে আমার বাক্য যে কিভাবে হচ্ছে তার উপরে নির্ভর করে হ্রস্ব এবং দীর্ঘস্বর ব্যবহার হবে। যেমন কি, এই যে করশিকার কি, একটু আগে যেটা বললাম, করশিকার কি অব্যয় হিসেবে ব্যবহৃত হলে, হ্যাঁ তুমি কি আজ কলেজে গিয়েছো, কি করশিকার কি হ্যাঁ বা নাতে উত্তর আসবে, তখন হবে অতে হ্রস্ব ইকার। আবার যদি আমি জিজ্ঞেস করি তুমি কিভাবে কলেজে গিয়েছো, বা কি এই যে কি শব্দটি আসে কিভাবে গিয়েছো, ওই কিটা দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে, মানে বিশেষণ। ঠিক আছে, তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে, তাই এটা দীর্ঘ ইকার কি। আবার দেখো তৈরি ক্রিয়া, তুমি কি কেকটি তৈরি করেছো, তুমি মনে করো একটা কেক তৈরি করলে, আমি জিজ্ঞেস করলাম তুমি কি কেকটি তৈরি করেছো, তৈরি করেছো, তৈরিতে যে হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, কারণ তুমি ওটা হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবে। আবার যদি বলি যে আমি তুমি কেকটি তৈরি করতে কি কি উপকরণ দিয়েছো, তখন তোমাকে এটা কি করতে হবে, দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। আবার দেখো নিচ, দন্ত নরসিকের নিচ চ, নিচ, এই নিচ দিয়ে আমরা কি বুঝি যে নিচে দিয়ে একটি বই পড়ে আছে, বা টেবিলের নিচে একটি বই পড়ে আছে। ঠিক আছে, এভাবে যদি আমরা বলি তাহলে দন্ত নরসিকের নিচ চ লিখি নিচ। ঠিক আছে, নিম্নে অর্থে। আবার যদি দন্ত ন দীর্ঘ ইকার চ লিখি তাহলে হয়ে যাবে কি হীন অর্থে, মানে আমরা কাউকে হীন করতে নিচে মানে একটু খারাপ ভাবে ছোট করে বোঝানোর জন্য আমরা নিতে দীর্ঘ ইকার দিয়ে বুঝিয়ে থাকি। যেমন আমি বলি যে কি সে খুবই নিচ, খুবই খারাপ, হ্যাঁ সেরকম বোঝানোর জন্য আমরা দীর্ঘ ইকার ব্যবহার করে থাকি। এই হচ্ছে 5টি নিয়ম দিলাম আমি। এরপর আমরা দেখি হ্রস্ব ইকার ব্যবহারের 5টি নিয়ম। দেখো বাংলা বানানের নিয়ম অনুসারে
হ্রস্ব ইকার ব্যবহারের কিছু নিয়ম এখানে দেওয়া হলো। 1 নম্বর নিয়মটি দেখো, যেসব তৎসম শব্দে হ্রস্ব ইকার ও দীর্ঘ ইকার উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব ইকার হবে। আমরা যে প্রথমে তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম করেছিলাম বা অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম করেছিলাম, ওগুলোর প্রথমে যে নিয়মটি আছে সেটি এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ হ্রস্ব ইকার ব্যবহারের নিয়মটা যদি এখন দেখো, দেখবে আমরা এই যে কয়টি নিয়ম করে এসেছি প্রত্যেকটা নিয়ম থেকে একটি একটি করে নিয়ম এখানে আছে, মানে মিল আছে দেখা যাবে। যেসব তৎসম শব্দে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, মানে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার উভয় মানে দুটোটাই লেখা যাবে, সেখানে কেবল হ্রস্ব ইকার হবে। যেমন পদবী, শ্রেণী, বাড়ি, গাড়ি সবগুলো আমরা এখন হ্রস্ব ইকার দিয়ে ব্যবহার করি বা লিখে থাকি। ঠিক আছে, আগে এগুলো দীর্ঘ ইকার হতো, এখন আমরা কি দিয়ে লিখি? হ্রস্ব ইকার দিয়ে লিখি। আবার দেখো আলী, আমি একটু হাইপেন দিয়ে লিখেছি, মানে আলী শব্দটা শব্দের শেষে থাকবে। প্রথমে অন্য কোনো একটা অংশ থাকবে, এরপরে আলী শব্দটা থাকবে। আলী প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্ব ইকার হবে। আলীযুক্ত কোনো প্রত্যয়, আলী প্রত্যয়যুক্ত কোনো শব্দ থাকলে সেই ক্ষেত্রে কি হবে? হ্রস্ব ইকার হবে। যেমন খেয়ালি, সোনালী, বর্ণালী এভাবে হয়। এই ক্ষেত্রে আমি একটু বলি, যদি কোনো নাম বা কোনো ব্যক্তি নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম হয়, সেক্ষেত্রে এটি দীর্ঘ ইকার হবে নাকি হ্রস্ব ইকার হবে, এটা সম্পূর্ণভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, মনে করো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, হ্যাঁ এভাবে দেওয়া আছে না, এগুলো আমরা সেই যুগ যুগ ধরে দেখছি কি দীর্ঘ ইকার দিয়ে লেখা আছে। আবার মনে করো অনেকের নাম সোনালী হয়, বর্ণালী হয়, এখন সে তার নামটি দীর্ঘ ইকার দিয়ে লিখবে নাকি হ্রস্ব ইকার দিয়ে লিখবে সেটা তার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা যদি কোনো শব্দের ক্ষেত্রে এই সোনালী, বর্ণালী শব্দগুলো ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। যদি আমি বলি যে সোনালী ধানে মাঠ ভরে গেছে, সোনালী, ওখানে লতে দীর্ঘ ইকার আমরা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। আবার যদি বলি রংধনুর বর্ণালী রং, ঠিক আছে, রংধনু বর্ণালী, এই যে বর্ণালী শব্দটা আমরা ব্যবহার করলাম, সেখানে আমাকে হ্রস্ব ইকার লিখতে হবে। বা আবার যদি বলা হয় যে নদী রূপালী ঢেউয়ে মন ভরে যায়, বা ওই রূপালী লিতে আমরা কি করব? হ্রস্ব ইকার ব্যবহার করব, সেখানে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করতে পারবো না। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ছাড়া বাকি বাক্যের মধ্যে, মানে শব্দ প্রয়োগের ক্ষেত্রে, বাক্যে শব্দ প্রয়োগের ক্ষেত্রে যদি আমরা সোনালী, বর্ণালী, রূপালী এই শব্দগুলো ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আমাদেরকে হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। এরপর দেখো পদাশ্রিত নির্দেশক, এই যে একটু আগে আমরা করেছি, পদাশ্রিত নির্দেশকটিতে হ্রস্ব ইকার হবে। যেমন লোকটি, বইটি ইত্যাদি। যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে, সেসব বাক্যে ব্যবহৃত কি হ্রস্ব ইকার হবে। এটাও একটু আগে করেছি, যদি আমার প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে আসে, তাহলে হ্রস্ব ইকার দিয়ে আমাকে লিখতে হবে। এই যেখানে দেওয়া আছে, দুটো প্রশ্ন দেওয়া আছে, সে কি এসেছিল, তাহলে সে কি এসেছিল, সেই প্রশ্ন উত্তর হ্যাঁ বা নাতে হয়ে যায়। আবার দেখো তুমি কি বইমেলায় যাবে, তুমি কি বইমেলায় যাবে, সেই উত্তর হ্যাঁ বা নাতে চলে আসে বা হয়ে যায়। কিন্তু আমি যদি বলি যে তুমি কিভাবে বইমেলায় যাবে, তখন সেটা আমাকে ক দীর্ঘ ইকার কি দিয়ে করতে হবে। ঠিক আছে, এরপর 5 নম্বর দেখো ভাষা ও জাতিবাচক নামে হ্রস্ব ইকার হবে। কোনো দেশের ভাষা বা কোনো দেশের জাতির নাম লেখার সময় আমাকে হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। ইংরেজি, ইরানি, জাপানি এভাবে আমাকে লিখতে হবে। ঠিক আছে, আসো তাহলে আমরা এবার কিছু বাংলা বানানের নিয়ম দেখি। দেখো আমরা কিছু শব্দের শুদ্ধ বানান শিখবো। তোমাদের প্রথম দিকে যে প্রশ্নগুলো থাকে বা 1 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো আসে, সেই ক্ষেত্রেও থাকে, 4 নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে দেয় কিছু শুদ্ধ বানান লিখতে বলে, যে প্রদত্ত শব্দের শুদ্ধ বানান লিখো। তো ওগুলো কিভাবে লিখবে দেখো, প্রদত্ত শব্দ শুদ্ধ বানান, এভাবে তোমরা উত্তরগুলো লিখবে। এখানে দেখো সমীচীন, পিপীলিকা, মুমূর্ষু, মুহূর্ত, শিরোচ্ছেদ, দ্বন্দ্ব, গীতাঞ্জলি এরকম কিছু শব্দ আমি লিখেছি, আরো কয়েকটা দিব। এখানে দেখো কিছু নিয়ম আমরা একটু জেনে নিই, মানে আমাদের বানান মনে রাখার সুবিধার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো একটু দেখবো। মনে করো সমীচীন, আর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব, ম দীর্ঘ ইকার, চ দীর্ঘ ইকার, দন্ত ন। এগুলো আমরা কিভাবে মনে রাখবো? ঠিক আছে, মনে রাখার একটা উপায় আমি বলি, এটা একান্ত নিজস্ব কিছু নিয়মের মধ্যে মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, মনে করো আমি হ্রস্ব ইকার, একে নাম্বারিং করলাম 1,
দীর্ঘ ইকার একে নাম্বারিং করলাম 2, একার একে নাম্বারিং করলাম 1, তারপর ঐকার একে নাম্বারিং করলাম 2। মানে আমরা 9 10-এ থাকতে বীজগণিতের কিছু মান নির্ণয় করেছিলাম। a = 1 হলে b = 2 হলে ab = কত হবে, এরকম ab এর মান কত হবে, ঠিক এরকমই। মনে করো আমি 1 এর মান দিয়েছি 1, দীর্ঘ ইকারে হ্রস্ব ইকারের মান দিয়েছি 1, দীর্ঘ ইকারের মান দিয়েছি 2, একারের মান দিয়েছি আবার 1, ঐকারের মান দিয়েছি 2। তারপর আবার মনে করো হ্রস্ব উকার আছে, হ্রস্ব উকারের মান দিয়েছি আমি 1, দীর্ঘ উকার এর মান দিয়েছি আমি কত 2। ঠিক আছে, মানে এগুলো মনে করো x = 1, y = 2, এরকম করে যে মানগুলো দেওয়া হবে ঠিক সেরকমই কিছু মান। ঠিক আছে, তুমি মনে রাখবে, সেজন্য আমি এভাবে দিলাম। হ্যাঁ, তোমাদের মনে রাখার কিছু উপায়। এখন দেখো সমীচীন শব্দটা ভুল বানান এখানে দেওয়া আছে, শুদ্ধ বানানটা দুটোটাই দীর্ঘ ইকার। আমি এখন মনে রাখবো কিভাবে যে সমীচীন শব্দের দুটোটা বানানে মতেও দীর্ঘ ইকার হবে, শতেও দীর্ঘ ইকার হবে। সেই ক্ষেত্রে দেখো আমরা দীর্ঘ ইকারের মান দিয়েছি কত 2। ঠিক আছে, তাহলে এখানে ময়ের যে দীর্ঘ ইকার আছে সেখানে আমি মান দিলাম কত, এখানে মনে করো আমি 2 দিলাম, আবার এখানে 2 দিলাম। চিনেও দীর্ঘ ইকার, চতেও দীর্ঘ ইকার, মতেও দীর্ঘ ইকার, তাহলে 2 এ 2 মিলে হয় কত 22। ঠিক আছে, তাহলে সমীচীনে এই মতে দীর্ঘ ইকার, চতে দীর্ঘ ইকার, সেজন্য এটার মান হলো কত 22। আবার পিপিলিকাতে দেখো, পিপিলিকার ভুল বানানটা আমরা খেয়াল করবো না। ঠিক আছে, ভুল বানানটা যেরকম আছে সেরকমই। শুদ্ধ বানানটা দেখো, পতে হ্রস্ব ইকার, পতে দীর্ঘ ইকার, লতে আবার হ্রস্ব ইকার। তাহলে হ্রস্ব ইকারের মান যদি 1 হয়, পরের দীর্ঘ ইকার আছে পতে দীর্ঘ ইকার, পরের মান হবে কত 2। আবার লতে আছে কি হ্রস্ব ইকার, তাহলে মান হবে কত 1। তাহলে পিপিলিকা বানানে আমরা কোন কোডটা মনে রাখবো, এগুলো কোডের মতো একটা মনে রাখবে। ঠিক আছে, 121। ঠিক আছে, ঠিক ওরকমই মুমূর্ষু শব্দের বানানের মধ্যে দেখো ভুল বানান খেয়াল করবো না, আমরা শুদ্ধ বানানটাই দেখবো। শুদ্ধ বানানে দেখো মতে আছে হ্রস্ব উকার, আবার মাঝখানে মতে আছে দীর্ঘ উকার, তাহলে হবে 2। আবার পরের মধ্যমস্বতে আছে হ্রস্ব উকার, তাহলে হবে 1। তাহলে মুমূর্ষু শব্দের বানানেও হচ্ছে 121। ঠিক আছে, এরপর মুহূর্ত শব্দ আছে। মুহূর্ত শব্দে দেখো মত আছে হ্রস্ব উকার, হতে আছে দীর্ঘ উকার, তাহলে কত হলো 12। তাহলে মুহূর্ত শব্দের কোড হবে কত 12। ঠিক এরকম করে এই ধরনের কিছু নিয়ম তোমরা অ্যাপ্লাই করে মনে রাখতে পারো। এটা হচ্ছে বানান মনে রাখার সহজ কিছু উপায়। এরপর দেখো শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ সাধারণত চ আর ছ দিয়ে লেখা হয়, কিন্তু শিরোচ্ছেদের বানান হচ্ছে তালবাস্য হ্রস্ব ইকার র, তালবা শয় ছ দ। ঠিক আছে, মনে রাখবে তালবা শয় ছ দ। দ্বন্দ্ব, দ্বন্দ্ব শব্দের বানানে দতেও ব হবে, আবার দন্ত নদের সাথেও কি হবে ব হবে। ঠিক আছে, গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে দেখো গীতাঞ্জলি যত ধরনের অঞ্জলি আছে, শ্রদ্ধাঞ্জলি, পোতাঞ্জলি, গীতাঞ্জলি, যত ধরনের অঞ্জলি আছে সব অঞ্জলির সাথে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। অঞ্জলি কখনো দীর্ঘ ইকার দিয়ে হয় না, অঞ্জলি সবসময় হ্রস্ব ইকার দিয়ে লিখতে হয়। ঠিক আছে, আসো এবার আমরা আরো কিছু নিয়ম দেখি। দেখো আরো কিছু বানানের নিয়ম আমরা এখানে দেখি। সান্ত্বনা, সান্ত্বনা বানানটা নিয়ে সবসময় একটু কনফিউশন থাকে আমাদের মধ্যে। সান্ত্বনা শব্দের সঠিক বানান হচ্ছে দন্ত সয়কা সা, দন্ত নয়ক বফলা, দন্ত নয়কা না। ঠিক আছে, এরপর প্রতিযোগিতা। দেখো এখানে দীর্ঘ ইকার দিয়ে বানানটা আসে, ভুল বানানটা দীর্ঘ ইকার দিয়ে আসে, কিন্তু শুদ্ধ বানানটা হবে গতে হ্রস্ব ইকার হবে, তোয়াকা তা হবে। এটা আমি যখন তোমাদেরকে নিয়ম পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, যদি প্রতিযোগী হয় তখন হবে দীর্ঘ ইকার, কিন্তু তোয়াকা তা ত তয়ব এই ধরনের শব্দ যদি যুক্ত হয় তখন ওই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন কৃতি, কৃতিতে দীর্ঘ ইকার, কিন্তু কৃতিত্বতে তখন আবার কি হয়ে যাবে হ্রস্ব ইকার হয়ে যাবে। সহযোগী, যোগীতে দীর্ঘ ইকার, কিন্তু সহযোগী তাহলে তখন আবার হ্রস্ব ইকার হয়ে যাবে। ঠিক আছে, এরপর পরিষ্কার, পুরস্কার, এ দুটোও বলেছিলাম আগে। বলেছি যে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, একার, ঐকার, ওকার বা ওকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার এরকম কিছু থাকলে এদের সাথে হবে মূর্ধন্য ষ। আবার যদি স্বরেয়, স্বরেয়া বা স্বরেয়ার কার চিহ্ন আকার, ঠিক আছে, আকার যদি থাকে সেই ক্ষেত্রে হবে দন্তস্ব।
স্বরেয়, স্বরেয়া বা স্বরেয়ার কার চিহ্ন হচ্ছে আকার, এগুলো থাকলে দন্তস্ব হবে, এবং একার, ঐকার, ওকার, দীর্ঘ ওকার এগুলো থাকলে হবে কি মূর্ধন্যস্ব। সেই ক্ষেত্রে দেখো পরিষ্কার, পরিতে র এর সাথে হ্রস্ব ইকার আছে, সেজন্য এটা হবে মূর্ধন্যস্ব। ঠিক আছে, মনে রাখবে এগুলো। আর এখানে দেখো পুর, রতে অ আছে, হ্যাঁ র এর সাথে অ যুক্ত আছে, সেখানে এটা হবে দন্তস্ব ক আকার। তারপর দেখো ন্যূনতম বানানে মনে রাখার টেকনিক হচ্ছে প্রথম নয়ের সাথে দীর্ঘকার জফলা যা হবে প্রথম নয়ের সাথে দিয়ে দিতে হবে। এগুলো এভাবে একটু মনে রাখবে, নিজস্ব কিছু টেকনিক দিয়ে শুদ্ধ বানানগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রথম নয়ের সাথে দীর্ঘকার এবং জফলা দুটোটাই দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে শুদ্ধ বানান। ভুল বানান কম মনে রাখার চেষ্টা করবে, আমি তোমাদের সুবিধার জন্য বা বোঝার জন্য ভুল বানানগুলো সহ লিখেছি। উজ্জ্বল, উজ্জ্বল শব্দে হবে বর্গীয় জয় জয়ের সাথে বফলা যুক্ত হবে, হ্রস্ব উ বর্গীয় জয় জয় বফলা দ। যত ধরনের জ্বলন আছে সব জ্বলনের সাথে জয় জয়ের ব হয়। ঠিক আছে, শুধুমাত্র প্রজ্বলন, প্রজ্বলন শব্দে জয় জ হয় না, কিন্তু বটা থেকে যায়, পয়রফলা জয় ব ল দন্তন্য, মানে বফলা ল দন্তন্য। ঠিক আছে, এরপর দেখো জ্যৈষ্ঠ, বর্গা জয়কার মধ্যম শয়ঠ জফলা দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ওই যে ন্যূনতমের মতো জ্যৈষ্ঠের মধ্যে প্রথমে বর্গীয় জয়ের সাথে দীর্ঘ ইকার ঐকার এবং জফলা হয়ে যাবে, এরপরে হচ্ছে মূর্ধন্য শয়ঠ। ঠিক আছে, এগুলো আমি একেবারে কম কয়েকটা নিয়ম তোমাদেরকে দিয়ে দিলাম, কয়েকটা শুদ্ধ বানান এখানে লিখেছি। তোমরা শুদ্ধ বানানের জন্য অবশ্যই অবশ্যই বোর্ড প্রশ্নগুলো দেখবে, বিভিন্ন ইয়ারের বোর্ড কোয়েশ্চেন গুলো যদি তোমরা ফলো করো এবং বিভিন্ন বোর্ডের মধ্যে কি কি আসছে কি কি আসেনি এগুলো যদি একটা নোট করে ফেলো, তাহলে দেখবে তোমাদের বানানের ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, বানানের ক্লাস আপাতত মনে হয় এখানেই শেষ করা যাবে। আর তারপরে আমি দেখবো তোমাদের বোর্ড হিসাবে আর কোনো প্রশ্ন আছে কিনা বাকি, সেটার উপরে ভিত্তি করে আগামী ক্লাসে তোমাদেরকে নতুন কোনো বিষয় নিয়ে পড়াবো, না হয় যদি কোনো বানানের প্রশ্ন থেকে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সবাই।